গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা জানব সেটির নাম হচ্ছে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। তো ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ, এই ধারণাটি খুব অস্পষ্ট এবং যার জন্য সর্বজনগ্রাহ্য সংজ্ঞা সেভাবে গড়ে ওঠেনি। তো আমরা প্রথমে চেষ্টা করব জাতীয় স্বার্থ সম্পর্কে একটা ধারণা তৈরি করতে। তাই জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? ধরো কোনো একজন ব্যক্তি, সে তার নিজের ভালো মন্দের শ্রেষ্ঠ বিচারক। কোনো একজন ব্যক্তি জানে যে তার কিসে ভালো হয়, কিসে খারাপ হয়, এবং সে অনুযায়ী সে বিভিন্ন বিষয় সম্পর্কে তার সিদ্ধান্ত নিয়ে থাকে এবং বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে ব্যক্তি স্বার্থ। অর্থাৎ ব্যক্তি তার ভালো মন্দ যখন বিচার করে এবং সেই অনুযায়ী যখন কোনো কিছু কাজ করে, তখন সেটা হলো ব্যক্তি স্বার্থ। তেমনই ধরো কোনো একটা কোম্পানি, তো কোম্পানির কোনো কিছু ভালো বা মন্দ, কিসে ভালো হয়, কিসে মুনাফা বেশি হয়, কিসে লোকসান হয়, এগুলো কোম্পানি বিচার করে এবং সেই অনুযায়ী তার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, বিভিন্ন প্ল্যানিং করে, যাতে কোম্পানি মুনাফা বৃদ্ধি পায় বা লাভ হয়। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে কোম্পানির স্বার্থ। তেমনি জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়? জাতির যে স্বার্থ, অর্থাৎ একটা জাতি কিসে ভালো এবং কি করলে তার ক্ষতি হতে পারে, যে যে পন্থা অবলম্বন করলে এবং যাতে কোনো একটি জাতির কল্যাণ নিহিত রয়েছে বা লাভ হয়, বিকাশ ঘটে, মর্যাদা বৃদ্ধি হয়, সেগুলোকে বলা হয় জাতীয় স্বার্থ। এই জাতিটা কি? জাতি বলতে এখানে কিন্তু কোনো একটি জাতি বা রাষ্ট্র, এখানে জাতি রাষ্ট্র হচ্ছে সমার্থক। এক একটি রাষ্ট্র, এক একটি জাতি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক একটি জাতি হলো এক একটি রাষ্ট্র বা রাষ্ট্রই জাতি। তো একটি রাষ্ট্রের ভালো মন্দ নিহিত থাকে যাতে, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। অর্থাৎ যে জাতির যে স্বার্থ, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। তো আমরা এটাকে যদি সংজ্ঞায়িত করি, সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, তাহলে সেখানে কিভাবে আমরা সেই সংজ্ঞাটা দেবো। তাহলে চলো আমরা দেখে নিই যে জাতীয় স্বার্থের সংজ্ঞাতে আমরা কি বলা যেতে পারে। জাতীয় স্বার্থের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি যে জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বোঝায় যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে জাতীয় স্বার্থ বলতে জাতির, আমি প্রথমেই বললাম যে জাতি বলতে এখানে এক একটি রাষ্ট্র। তাহলে এক একটি রাষ্ট্র বা জাতির সেই সব মিনিমাম, অর্থাৎ ন্যূনতম লক্ষ্য, গোল এবং উদ্দেশ্য, অবজেক্টিভস, সেই সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্যকে বোঝায় যেগুলো পূরণ করার জন্য রাষ্ট্রগুলি সিদ্ধান্ত গ্রহণ করে। বিভিন্ন রকম যে সিদ্ধান্ত নেওয়া হয় তার পেছনে থাকে জাতির সেই সমস্ত লক্ষ্য এবং উদ্দেশ্যকে চরিতার্থ করা। তাকে আমরা জাতীয় স্বার্থ বলতে পারি। তো এই জাতীয় স্বার্থ বিভিন্ন রকমের হতে পারে। তো টমাস রবিনসন, তিনি জাতীয় স্বার্থকে 6টি ভাগে ভাগ করেছেন। টমাস রবিনসন জাতীয় স্বার্থকে 6টি ভাগে ভাগ করেছেন। কি কি সেই জাতীয় স্বার্থ? সেই জাতীয় স্বার্থগুলি হলো, 1 নম্বর হচ্ছে মুখ্য জাতীয় স্বার্থ, 2 গৌণ জাতীয় স্বার্থ, স্থায়ী জাতীয় স্বার্থ, পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, সাধারণ জাতীয় স্বার্থ এবং সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। তো মুখ্য জাতীয় স্বার্থ কাকে বলে বা কোনগুলোকে আমরা মুখ্য জাতীয় স্বার্থ বলবো? মুখ্য জাতীয় স্বার্থ বা প্রাইমারি ন্যাশনাল ইন্টারেস্ট। মুখ্য জাতীয় স্বার্থ বলতে আমরা সেই সমস্ত জাতীয় স্বার্থকেই বলবো যেগুলি সংরক্ষণ করাকে
প্রতিটি জাতি নিজের আবশ্যিক কর্তব্য বলে মনে করে এবং যেগুলি সঙ্গে একটি জাতির অস্তিত্ব নির্ভরশীল, এবং এই জাতীয় স্বার্থগুলোর রক্ষা করার ক্ষেত্রে জাতি কোনো রকম আপোষ রফা করে না, সেই সমস্ত স্বার্থকেই বলা হয় জাতীয় স্বার্থ। অর্থাৎ যে স্বার্থ সংরক্ষণ করাকে প্রতিটি জাতি আবশ্যিক কর্তব্য বলে মনে করে এবং যে কর্তব্যগুলি বা যে স্বার্থগুলি সংরক্ষিত না হলে একটি জাতির অস্তিত্ব বিনষ্ট হতে পারে, সেই সমস্ত স্বার্থকেই বলা হয় মুখ্য জাতীয় স্বার্থ। তো এই জাতীয় স্বার্থের মধ্যে কি কি থাকতে পারে? জাতীয় স্বার্থের মধ্যে প্রাকৃতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিচিতি সংরক্ষণ ব্যাপারটা থাকতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা জাতির একটা করে আলাদা সংস্কৃতি রয়েছে। যেমন আমাদের ভারতীয় সংস্কৃতি, ব্রিটেনের ব্রিটিশ সংস্কৃতি, মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সংস্কৃতি। তো এই সংস্কৃতিগুলিকে প্রত্যেকটি রাষ্ট্রই সংরক্ষণ করার চেষ্টা করে, কারণ এই সংস্কৃতিকে যদি রক্ষা করতে না পারা যায় তাহলে তার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব অনেক ক্ষেত্রে বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই এর ক্ষেত্রে কোনো রকম আপোষ তারা করে না। তো এই ধরনের জাতীয় স্বার্থকে বলা হয় মুখ্য জাতীয় স্বার্থ। দ্বিতীয় জাতীয় স্বার্থ কোনটা? দ্বিতীয়ত হচ্ছে যে গৌণ জাতীয় স্বার্থ। মুখ্য, এরপর হচ্ছে গৌণ জাতীয় স্বার্থ বা সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট। সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট বা গৌণ জাতীয় স্বার্থ বলতে সেই জাতীয় স্বার্থগুলোকেই বোঝায় যেগুলি জাতির অস্তিত্ব রক্ষার সঙ্গে হয়তো জড়িত নয়, অর্থাৎ যেগুলি রক্ষা না করলে জাতির অস্তিত্ব বিনষ্ট হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি রাষ্ট্রই চায় যে এই স্বার্থগুলোকে রক্ষা করতে এবং তাকে সেগুলোকে কর্তব্য বলে মনে করে। সেগুলোকে বলা হয় গৌণ জাতীয় স্বার্থ। অর্থাৎ সেই গৌণ জাতীয় স্বার্থ হলো সেই সমস্ত জাতীয় স্বার্থ যে জাতীয় স্বার্থগুলি রক্ষা করাকে রাষ্ট্র বা জাতি কর্তব্য বলে মনে করে, কিন্তু যার সঙ্গে যেগুলি বিনষ্ট হলে জাতির অস্তিত্ব বিনষ্ট হবে এরকম কোনো সম্ভাবনা নেই, সেগুলিকে বলা হয় গৌণ জাতীয় স্বার্থ। যেমন ধরো যে বিদেশে যে সমস্ত নাগরিকরা বসবাস করেন তাদের স্বার্থের সংরক্ষণ। এখন এই বিদেশে যে সমস্ত প্রবাসী নাগরিকরা রয়েছেন, তো তাদের স্বার্থ যদি রক্ষিত না হয়, কোনো রাষ্ট্র যদি তাদের স্বার্থ রক্ষা না করে, তাহলে রাষ্ট্রের খুব একটা বেশি কিছু ক্ষতি হয়ে যাবে না। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি রাষ্ট্র চায় যে বিদেশে তাদের যে সমস্ত নাগরিক বসবাস করছে সেগুলি রক্ষা করতে, বা কূটনৈতিক কর্মীদের নানা রকম সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, এই সমস্ত বিষয়গুলি গৌণ জাতীয় স্বার্থের মধ্যে পড়ে। তৃতীয় যে জাতীয় স্বার্থ সেটা হচ্ছে স্থায়ী জাতীয় স্বার্থ বা পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট। পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট বা স্থায়ী জাতীয় স্বার্থ বলতে সেইগুলিকে বোঝায় যেগুলি প্রায় অপরিবর্তনীয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো রাষ্ট্র যে স্বার্থগুলোকে গ্রহণ করেছে সেগুলিকে বলা হয় স্থায়ী জাতীয় স্বার্থ। এই জাতীয় স্বার্থগুলো হয়তো পরিবর্তন হয়, কিন্তু পরিবর্তন করতে গেলে এই পরিবর্তনটা খুব ধীর গতিতে, খুব মন্থরভাবে হয়, এবং দীর্ঘমেয়াদী হওয়ার জন্যে এই স্বার্থগুলিকে বলা হয় স্থায়ী জাতীয় স্বার্থ। যেমন সমুদ্রে অবাধ নৌযাত্রা, এটা দীর্ঘদিন ধরে প্রত্যেকটি রাষ্ট্র প্রায় মেনে চলে আসছে, তো এইটাকে আমরা স্থায়ী জাতীয় স্বার্থ বলতে পারি। চতুর্থত পরিবর্তনীয় জাতীয় স্বার্থ বা ভ্যারিয়েবল ন্যাশনাল ইন্টারেস্ট। পরিবর্তনীয় অর্থাৎ পরিবর্তন হয়। তাহলে যে জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট কোনো একটি বিশেষ পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ, তাহলে যে জাতীয় স্বার্থ কোনো একটি বিশেষ পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত জাতীয় স্বার্থকে পরিবর্তনীয় জাতীয় স্বার্থ বলা হয়। অর্থাৎ এই স্বার্থগুলি পরিবর্তন হতে পারে,
কোনো একটা বিশেষ পরিস্থিতিতে এই জাতীয় স্বার্থগুলো তৈরি হয় এবং এগুলি জাতির কল্যাণের পক্ষে একটি গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে, পরিবর্তন ঘটলে স্বার্থেরও পরিবর্তন ঘটতে পারে, সেইগুলিকে বলা হয় পরিবর্তনীয় জাতীয় স্বার্থ। তো এই জাতীয় স্বার্থগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জনমত, দলীয় রাজনীতি, নৈতিক লোকাচার এইসবে তারা নির্ধারিত হয়। যেমন বর্তমানে বিশ্বে প্রায় প্রতিটি রাষ্ট্রই এখন দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। তো এটি একটা বিশেষ পরিস্থিতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতি যখন থাকবে না, তখন কিন্তু গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাষ্ট্রে যে চলছে লকডাউন, সেটা হয়তো আর থাকবে না। তাহলে এটা পরিবর্তন ঘটবে। তো এইরকম যে জাতীয় স্বার্থগুলোর পরিবর্তন ঘটে এবং যে স্বার্থগুলি একটা বিশেষ পরিস্থিতির জন্য গ্রহণ করা হয়, সেগুলিকে বলা হয় পরিবর্তনীয় জাতীয় স্বার্থ বা ভ্যারিয়েবল ন্যাশনাল ইন্টারেস্ট। নেক্সট, সাধারণ জাতীয় স্বার্থ বা জেনারেল ন্যাশনাল ইন্টারেস্ট। জেনারেল ন্যাশনাল ইন্টারেস্ট কাকে বলে? সাধারণ জাতীয় স্বার্থ বলতে সেই সমস্ত ইতিবাচক শর্তকে বোঝায় যেগুলি অনেকগুলি জাতি ক্ষেত্রে সমানভাবে প্রযুক্ত হয়। অর্থাৎ প্রায় বেশিরভাগ রাষ্ট্রই এই স্বার্থগুলিকে নিজেদের জাতীয় স্বার্থ হিসাবে গ্রহণ করে থাকে। সেগুলিকেই বলা হয় সাধারণ জাতীয় স্বার্থ। অর্থাৎ সকলের ক্ষেত্রে এই স্বার্থটি রয়েছে, সেগুলি হচ্ছে সাধারণ জাতীয় স্বার্থ। যেমন আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, কোনো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কোনো জাতির অর্থনৈতিক বিকাশ বা মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেকটি রাষ্ট্রের কাঙ্ক্ষিত বস্তু আন্তর্জাতিক শান্তি। অর্থাৎ যদি আন্তর্জাতিক শান্তি না থাকে, তাহলে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে। তো প্রতিটি রাষ্ট্রই চায়, প্রত্যেকটি জাতি চায় যে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠিত থাকুক। তো এটা প্রত্যেকেরই স্বার্থের মধ্যে পড়ে, প্রতিটি রাষ্ট্রের। তাই এই ধরনের স্বার্থকে আমরা বলবো সাধারণ জাতীয় স্বার্থ। এবং শেষ যে জাতীয় স্বার্থটি, সেটা হচ্ছে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বা স্পেসিফিক ন্যাশনাল ইন্টারেস্ট। স্পেসিফিক ন্যাশনাল ইন্টারেস্ট কাকে বলে? না, যে জাতীয় স্বার্থগুলি স্থান এবং সময়ের নিরিখে নির্ধারিত হয়। অর্থাৎ কোনো একটি বিশেষ স্থানের জন্যে এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সমস্ত জাতীয় স্বার্থগুলি নির্ধারিত হয়, সেই স্বার্থগুলিকে বলা হয় সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। সেগুলিকে সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বলা হয়। যেমন নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা, এটি নেওয়া হয়েছিল যে তৃতীয় বিশ্ব অর্থাৎ এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার যে সমস্ত অনুন্নত রাষ্ট্র, যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সেই সমস্ত রাষ্ট্র, তাদের অর্থনৈতিক বিকাশের জন্য এই পরিকল্পনা বা এটি নেওয়া হয়েছিল, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এটি গঠন করা হয়েছিল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। এটি গ্রহণ করা হয়। তো এটি একটি নির্দিষ্ট স্থানের জন্য, অর্থাৎ তৃতীয় বিশ্বের জন্য। তৃতীয় বিশ্ব বলতে বোঝায় যে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সেই সমস্ত উন্নয়নশীল বা অনুন্নত রাষ্ট্রগুলি একটা নির্দিষ্ট স্থানের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য, যাতে তারা খুব শীঘ্রই অর্থনৈতিক ক্ষেত্রে প্রসার লাভ করে, উন্নতি লাভ করে, অর্থনৈতিক বিকাশ যাতে তাদের হয়, সেই জন্য এই স্বার্থ গঠন করা হয়েছিল। তাহলে যখন কোনো একটি নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ের নিরিখে কোনো একটি স্বার্থ নির্ধারিত হয়, তখন সেগুলিকে বলা হয় সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ। তো এরপরে আমরা তাহলে আমরা দেখলাম যে জাতীয় স্বার্থকে টমাস রবিনসন 6টি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে মুখ্য জাতীয় স্বার্থ বা প্রাইমারি ন্যাশনাল ইন্টারেস্ট,
গৌণ জাতীয় স্বার্থ বা সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট, স্থায়ী জাতীয় স্বার্থ বা পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট, পরিবর্তনীয় জাতীয় স্বার্থ বা ভ্যারিয়েবল ন্যাশনাল ইন্টারেস্ট, সাধারণ জাতীয় স্বার্থ বা জেনারেল ন্যাশনাল ইন্টারেস্ট এবং সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বা স্পেসিফিক ন্যাশনাল ইন্টারেস্ট। তো এই জাতীয় স্বার্থগুলো রক্ষা করার জন্য কয়েকটি পদ্ধতি বা উপায় রয়েছে যে কীভাবে এই জাতীয় স্বার্থগুলি রক্ষিত হবে। তো এই জাতীয় স্বার্থগুলি রক্ষা করার উপায়গুলি কী কী? তো এই জাতীয় স্বার্থগুলি রক্ষা করার প্রথম যে উপায় সেটি হলো কূটনীতি বা ডিপ্লোমেসি। কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। তো কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থ কীভাবে রক্ষিত হয় না, কূটনীতিবিদ বলতে আমরা এর আগের যে আলোচনা সেখানে কূটনীতি এবং বিষয় নিয়ে আলোচনা করেছি, তো এখানে আর পুনরাবৃত্তি করছি না। কূটনীতিকরা অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রে যারা রাষ্ট্রদূত হিসাবে কাজ করেন, তো তারা নিজেদের সরকার কর্তৃক যে সমস্ত পররাষ্ট্রনীতি সেইগুলি বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সেই দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলার কাজে লিপ্ত থাকেন। কূটনীতিবিদদের প্রধান কাজ হচ্ছে যে নিজের দেশের সরকার কর্তৃক গৃহীত পররাষ্ট্রনীতি বিদেশি রাষ্ট্রপ্রধান এবং বিদেশি জনগণের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তোলা। তো যে কোনো রাষ্ট্রের সরকার যখন পররাষ্ট্রনীতি গ্রহণ করেন তখন তারা জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই পররাষ্ট্রনীতিগুলি গ্রহণ করে থাকেন, এবং যেহেতু পররাষ্ট্রনীতিগুলি জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই গঠিত হয়, তো এগুলি বিদেশি রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তুলতে পারলে জাতীয় স্বার্থগুলি রক্ষা হতে পারে। তো এই জাতীয় স্বার্থগুলো রক্ষা করার জন্য কূটনীতিকরা 3 ধরনের উপায় বা পদ্ধতি অবলম্বন করতে পারে। একটা হচ্ছে বিশ্বাস উৎপাদন করতে পারে। প্রথম যেটা সেটা বিশ্বাস উৎপাদন। কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা জনগণের কাছে বিশ্বাস স্থাপন করতে হয়, তাদেরকে বোঝাতে হয় যে এই নীতিগুলি কত ভালো বা এর ইতিবাচক দিকগুলি কী কী। দ্বিতীয় উপায় হচ্ছে আপোষ রফা। আপোষের মাধ্যমে, মিউচুয়ালের মাধ্যমে তারা এই কাজটি করতে পারে। আর একটি পদ্ধতি অবলম্বন করতে পারে, সেটি হচ্ছে বল প্রয়োগের ভীতি প্রদর্শন করে, অর্থাৎ জোরপূর্বক বা ভয় দেখিয়ে তারা এই কাজটি করতে পারে। তো তার জন্যই পামার ও পারকিন্স তারা এই কূটনীতিকদের বলেছেন যে নিজ নিজ দেশের সরকারের চক্ষু কর্ণ, অর্থাৎ এই কূটনীতিকরা হলো বিদেশে নিজ নিজ সরকারের চক্ষু ও কর্ণ। পরের যে পয়েন্টটি রয়েছে তার নাম হচ্ছে প্রচার। এই প্রচারের মাধ্যমেও জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। প্রচারের মাধ্যমে কিভাবে জাতীয় স্বার্থ রক্ষিত হয় না, প্রচারের মাধ্যমে পররাষ্ট্রনীতির সপক্ষে অন্যান্য রাষ্ট্রের সরকার এবং জনগণকে প্রভাবিত করা যায়। প্রচারের মাধ্যমেই নিজ রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সম্পর্কে, নিজ দেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে অন্য রাষ্ট্রের সরকার এবং জনগণকে প্রভাবিত করা যায়। এবং সেটা কিভাবে করা হয়? বেতার, দূরদর্শন, সংবাদপত্র, সাময়িক পত্রপত্রিকা বা বর্তমানে যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট, এই সমস্ত মাধ্যমেও প্রচার চালিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। তৃতীয়ত, আর্থিক সাহায্য ও ঋণদান। আর্থিক সাহায্য এবং ঋণদানের মাধ্যমেও জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। সাধারণত উন্নত এবং যারা ধনশালী রাষ্ট্র, তারা আন্তর্জাতিক ক্ষেত্রে এটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এই আর্থিক সাহায্য এবং ঋণদান পদ্ধতিকে। তারা আন্তর্জাতিক ক্ষেত্রে
উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলিকে আর্থিক সাহায্য এবং ঋণদান করে থাকে। তো এই আর্থিক সাহায্য এবং ঋণদান, এই আর্থিক সাহায্য ঋণদান করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ঋণদানকারী রাষ্ট্রের কার্যকলাপকে যে সমস্ত রাষ্ট্র ঋণ গ্রহণ করছে তারা অকুণ্ঠভাবে সমর্থন করবে। অর্থাৎ যে রাষ্ট্র আর্থিক সাহায্য বা ঋণদান করছে তার সমস্ত কার্যকলাপ ঋণ গ্রহণকারী রাষ্ট্র সমর্থন করবে। এই উদ্দেশ্যটা তাদের অর্থনৈতিক সাহায্য এবং ঋণদানের পেছনে থাকে। পরবর্তী যে উপায় রয়েছে সেটা হচ্ছে জোট গ্রহণ, জোট তৈরি করা। আন্তর্জাতিক ক্ষেত্রে দুই বা ততোধিক রাষ্ট্র, মানে অনেকগুলি রাষ্ট্র বা কয়েকটি রাষ্ট্র, তারা সাধারণ স্বার্থ সংরক্ষণের জন্য জোট গঠন করতে পারে। তো এই জোট গঠনের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষিত হতে পারে। তবে অনেক সময় দেখা গেছে যে জাতীয় স্বার্থ রক্ষার জন্য যখন কয়েকটি রাষ্ট্র মিলে একটি শক্তি জোট গঠন করে, তো তখন তারই আরেকটি প্রতিদ্বন্দ্বী জোট গড়ে উঠতে দেখা গেছে, এবং এইভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে শক্তি সাম্য বজায় থাকে। তো জোট গঠনের মাধ্যমেও জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। সাধারণত দেখা যায় যে সমস্ত রাষ্ট্রগুলো তুলনামূলকভাবে একটু দুর্বল প্রকৃতির, তারা অন্যান্য রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য বা সামরিক শক্তি বৃদ্ধির জন্য, নিরাপত্তার জন্য বিভিন্ন শক্তি জোটে অংশগ্রহণ করে থাকে বা জোটের অংশীদার হয়ে থাকে। তো এইভাবে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারে। এবং শেষ যে উপায় সেটি হচ্ছে বল প্রয়োগ। বল প্রয়োগের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য রাষ্ট্রগুলি বল প্রয়োগ করে থাকে বা বল প্রয়োগের ভয় দেখিয়ে থাকে। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে 1965 সালে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান ভারতকে আক্রমণ করেছিল। তো এটি হলো যে তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা চেয়েছিল যে কাশ্মীর দখল করতে, এবং তার জন্য তারা সরাসরি বল প্রয়োগের আশ্রয় নিয়েছে। তো এইভাবে বল প্রয়োগের মাধ্যমেও জাতীয় স্বার্থ রক্ষা করা যেতে পারে। তাহলে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি কী কী? প্রথমত কূটনীতি, দ্বিতীয়ত প্রচার, তৃতীয়ত আর্থিক সাহায্য ও ঋণদান, চতুর্থত জোট গ্রহণ এবং পঞ্চমত বল প্রয়োগ। এর মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষিত হতে পারে। গত উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2020 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেখানে এই টপিকের ওপর থেকে একটি বড় কোশ্চেন হয়েছে। তো তোমাদের অর্থাৎ যারা 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই টপিকের ওপর থেকে বড় কোশ্চেন হবে না, এটা আশা করা যেতে পারে। আমাদের এটা জানা দরকার ছিল, তাই আমরা এটা জানলাম। আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা হবে এর পরের যে টপিকটা সেটা হলো বিশ্বায়ন। এটা আমরা পরের দিন আলোচনা করব, এবং সেখান থেকে সেটি তোমাদের জন্য এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা আমরা পরের দিন আলোচনা করব। এই টপিকের ওপরে যদি কারো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে। এই টপিকের উপরে পড়াশোনা করার জন্য আমি প্রথমে যে 3টি বইয়ের কথা বলেছিলাম, দেখেছিলাম তোমাদের, 3টি বইকে তোমরা ফলো করতে পারো, বা অন্য কোনো রেফারেন্স বই তোমাদের কাছে থাকলে তোমরা সেটা দেখতে পারো। আজ এই পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ।